মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো? চোরদের সাথে মিশবি না। ডোমকলের রানাদা সেই কি এখন সিপিএম এর পোস্টার বয়? এখন আরএসএস এর আর তৃণমূলের প্রয়োজন নাই। বিধানসভায় আপনি বামেদের সবেধন নীলমণি। 34 বছর তো বিজেপি এর রাজ্যে শূন্য ছিল। ডোমকল মানেই বোমকল। হারানো জমি পুনরুদ্ধার হবে। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর কাজ শুরু করেছিলেন। কোনো মুখ্যমন্ত্রীকে রেড রোডে গিয়ে প্রমাণ করতে হয়নি যে আমি মুসলমান দরদ। গরিব মানুষের উপর যে আক্রমণ নেমে আসবে এটা তো স্বাভাবিক। হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন কে করছে? বিজেপি মানেই আদানি আম্বানিদের হাতে বাধা। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভায় বামেদের শূন্যের গ্লানি কাটানো ডোমকলের এমএলএ মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে বাংলায় সবাই যাকে চেনে রানাদা বলে। আপনাকে স্বাগত দ্য ওয়ালে। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, বিধানসভায় আপনি বামেদের সবেধন নীলমণি, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি গর্বের না হতাশার? না না, গর্বের বা হতাশার বিষয়টা না। আসলে সংসদীয় রাজনীতিতে আমরা শূন্য ছিলাম গত 5 বছর। এবারে মানুষ একজনকে অন্তত নির্বাচিত করেছে, সেটা আমাকে ডোমকল থেকে। কিন্তু আমরা রাস্তার লড়াই, মানুষের দাবি নিয়ে লড়াইয়ে কখনোই শূন্য ছিলাম না। তো যার ফলে এক হয়েছে, এটা গর্বের যেমন না তেমনি আবার হতাশারও না। অবশ্যই আশাব্যঞ্জক। সামনের দিনে ভবিষ্যতে রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে আবার মানুষের আস্থা অর্জন করে নিশ্চিতভাবেই আমরা 1 থেকে আরো বেশি আসন জয়লাভ করব। আচ্ছা, ডোমকলের রানাদা সেই কি এখন সিপিএম এর পোস্টার বয়? না না, সেরকম ব্যাপারটা না। আসলে 294টা আসনের মধ্যে একটা আসন জিতেছি, তো সেই কারণে হয়তো এটা মনে হচ্ছে অনেকের কাছে না। কিন্তু আমাদের এরকম পোস্টার বয় বা ওই রবিনহুড এসব তো আমাদের অভিধানে চলে না, বামপন্থী অভিধানে। ঠিক আছে, আমি একজন বিধায়ক হয়েছি, পার্টির যা গাইডলাইন হবে সেই অনুযায়ী বিধানসভায় লড়াই করতে হবে আমাকে। এইটাই। তাছাড়া পোস্টার বয় টোস্টার বয় আবার। আপনি যে বিধানসভায় রয়েছেন সেই বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে বেশ কিছুটা ডামাডোল লাস্ট কিছুদিন আমরা দেখেছি। অবশেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনাদের দলেরই প্রাক্তন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি মানে তার সম্পর্কে আপনার কি মতামত? আমাদের দলের প্রাক্তন নেতা, হ্যাঁ, যেমন শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রাক্তন নেতা, তো আমরা ওকে বহিষ্কার করেছিলাম এবং অনেকগুলো চারিত্রিক দোষে তাকে বহিষ্কার করা হয়েছিল। সেগুলো সব এখন ওপেন, যার ফলে এখন আর প্রাক্তন আমাদের নেতা না জুড়লেও হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোকে গোটা দেশে আরএসএস একসময় তৈরি করেছিল কংগ্রেসকে দুর্বল করার জন্য। এখন আরএসএস এর আর তৃণমূলের প্রয়োজন নাই। এইখানে কংগ্রেস এবং বামপন্থীদেরকে দুর্বল করার জন্য পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল। এখন তৃণমূল কংগ্রেসকে দরকার নেই। বিজেপি সরকারে এসছে, আরএসএস তার পিছনে আছে। স্বাভাবিকভাবে একটা ড্যামি বিরোধী তৈরি করতে হবে। সেই ড্যামি বিরোধী তৈরি করা হয়েছে, যেভাবে মহারাষ্ট্রে করা হয়েছে, যেভাবে অন্যান্য রাজ্যে এরকম করা হয়েছে। শরদ পাওয়ারের দলকে মহারাষ্ট্রে ভেঙে যেভাবে করা হয়েছে, একই রকম করা হলো, যাতে আগামী 5 বছরে বিধানসভাতে কোনো সঠিক বিরোধী দল না থাকে। সেই জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু মানে ধরুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা টাইমে রাজ্যসভা, তারপরে এবারে বিধায়ক, সোজা মানে লিডার অফ অপোজিশন। ঠিক আছে, কোনো এক সময় বহিষ্কার হলো, কোনো এক সময় আপনি এখন যে দলে সেই দলে তিনিও ছিলেন। দল কিভাবে ভাবছে সেই জিনিসটাকে? মানে রাজ্যসভা, বিধায়ক, বিরোধী দল সরাসরি আমাদের কোনো ভাবনার মধ্যেই নেই। ওর রাজনৈতিক স্বাচ্ছন্দ্য বোধ করেছিল তৃণমূল কংগ্রেসে। আমরা বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেস ওকে কোলে তুলে নিয়েছিল বলে ওটা আমাদের আলোচনার কোনো চ্যাপ্টারই না। এখন ওর চ্যাপ্টার ক্লোজ করে ফেলেছে আমরা যখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল সেই সময় থেকে। যার ফলে এটা নিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় নেই আমাদের দলে এখন। আচ্ছা, আমি একটা অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যাদেরকে মুখ হিসেবে এই মুহূর্তে দেখা যায় তথাকথিত, তাদের যেমন যদি আমি উদাহরণ দিয়ে বলি, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, ঠিক আছে, এনারা ভোটে লড়েছেন, সোশ্যাল মিডিয়ায় এনাদেরকে প্রচুর দেখা যায়। উল্টো দিকে আপনি কোট আনকোট একটু অন্তরালে থাকা,
ঠিক আছে, ওরকম প্রজেক্টেড নন, কিন্তু মানুষ আপনাকে আশীর্বাদ করেছে, জিতিয়েছে, আপনি বিধানসভায় এসেছেন, শূন্যের গ্লানি আপনি কাটিয়েছেন। কখনো কি মনে হয় না যে এই মানে এই প্রজেক্টটা আপনি বা আপনার মতন যে নেতারা তাদেরই হওয়ার কথা বা হওয়া উচিত? না, বিষয়টা সেরকম না, আসলে প্রজেক্টেড বিষয়টা না। তবে আমাদের দলে একটা আত্মসমীক্ষা করতে হবে বা করা হচ্ছে, প্রত্যেক নির্বাচনের পরই তো করা হয় সেটা। কেন আমরা এই সিটগুলো হারলাম তার একটা বিশ্লেষণ হবে নিশ্চিতভাবে। একটা প্রাথমিক তো বোঝা যাচ্ছে যে এবারে ম্যান্ডেট হচ্ছে যে তৃণমূলকে হারাতে হবে। তৃণমূলকে হারাতে অল্টারনেটিভ কে পারবে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সিটে ভোট দিয়েছে মানুষ। আর এটা ঘটনা যে আজকের দিনে মানুষ প্রজেক্টেড থেকে হচ্ছে যে বেশি মানুষ দেখে যে 365 দিন আপনি কত কাছে থাকতে পারছেন, কারণ নির্বাচনটা এখন হয়ে গেছে অন্যরকম। বামপন্থীদের কাছে আপনার নির্বাচনটা ডানপন্থী দল যেভাবে লড়ছে সেভাবে আপনি পারবেন না, কারণ আপনার অত টাকা নেই, পয়সা নেই, আপনার মাসল পাওয়ার নেই, আপনি প্রশাসনকে ব্যবহার করতে পারবেন না, নির্বাচন কমিশনকে ব্যবহার করতে পারবেন না। তাহলে যেখানে দাঁড়িয়ে আমাদের একমাত্র সংগঠনই ভরসা এবং মানুষের সাথে টাচে থাকাটাই ভরসা, সেইখানে দাঁড়িয়ে 365 দিনের অর্গানাইজেশনের সাথে যুক্ত না থাকলে এই সময় নির্বাচনে জিতে আসা খুব কঠিন হচ্ছে। এবারে সেগুলো নিয়ে দল আগামী দিনে আমরা ভাবনা চিন্তা করব অবশ্যই। আমাদের পরম্পরা মানে রাজ্য কমিটি, তারপরে জেলা কমিটি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। নিশ্চিতভাবে আমরা কারণ বিশ্লেষণ করব। আগামী দিনে এটা ভাবতে হবে, যেখানে জিততে গেলে নির্বাচনে এটা ঘটনা আপনাকে 365 দিন মানুষের টাচে থাকতে হবে, যেন মানুষ এটা মনে করে আমার নেতা আমার কাছের নেতা। তাহলে বামপন্থীদের কাছে আর কোনো বিকল্প নেই। তো আপনি পয়সা খরচ করতে আমরা পারবো না, ওদের মতো মাসল পাওয়ার আমাদের দিকে আসবে। তাহলে এটাই আমাদের ভরসা। তখন আপনাকে কোথাও একটা সিটে হঠাৎ করে নির্বাচনের সময় আপনি 3 মাস আগে থেকে দাঁড় করিয়ে দিলে সে যত বড়ই নেতা হোক সে জিতে বেরিয়ে আসতে পারবে না। আজকের দিনে যা চ্যালেঞ্জ, আমি যেটুকু মনে হয়েছে আমার নির্বাচনে, এইগুলো আগামী দিনে দলে আলোচনা হবে। এই জায়গাটা থেকে আমার যে পরের প্রশ্ন সেটা চলে আসে, সেটা হচ্ছে যে গোটা রাজ্যে একমাত্র আপনি জিতেছেন, পরবর্তীকালে একটা আরেকটি নির্বাচনে ফলতায় আপনারা দ্বিতীয় স্থানে এসেছেন, কিন্তু বাকি সব জায়গায় তৃতীয় স্থানে রয়েছেন। কিন্তু মানুষ যেখানে গোটা রাজ্য জুড়ে টেকনিক্যালি আপনাদেরকে রিজেক্ট করলো, সেখানে আপনাকে জিতিয়ে আনলো। এই যে নির্বাচনে লড়লেন, জিতিয়ে দেন, কেন মানুষ আপনাকে জেতালো কিন্তু বাকিদেরকে জেতালো না? মানে আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা? শুধু বিধানসভা ভিত্তিক তো, যেমন একটা আপনি যদি একটা গ্রাম পঞ্চায়েতে 25টা সিট থাকে, বুথ থাকে, তাহলে তার 25 রকমের ভ্যারিয়েশন আছে 25টা বুথের। সেরকমই 294টা বিধানসভার মধ্যে 294 রকমের মানে কম্পালশন আছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে ডোমকল একটা মূলত হচ্ছে যে রাজ্যের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা জায়গা প্রথমত, এবং এখানে একটা জিনিস হতো যে এবারে নির্বাচনে যেটা কাজ করেছিল সেটা বাইরের প্রার্থী ছিল দুটো দলেরই, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। আর একটা জিনিস হচ্ছে যে ডোমকলটা আপনি ট্র্যাডিশনালি হচ্ছে যে খুবই গ্রাস রুট পর্যন্ত এখনো আমাদের জনভিত্তিটা আছে, একেবারে গ্রাস রুট পর্যন্ত। এটা পুরোনো দিন থেকেই আছে, অনেক জায়গাতেই ছিল, কিন্তু হয়তো সেসব জায়গাগুলো আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু ডোমকলে আপনি যদি 21 সালের নির্বাচনেও দেখেন, তাহলে রাজ্যের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছিল ডোমকল বিধানসভা, প্রায় 81,000-এর উপরে। তো এনআরসি এসবগুলো ছিল সেই কারণে, নাহলে গত 21 সালেও এই সিট আমরা জিততাম। তো সেই কারণেই এবারে দেখা যাচ্ছে যে প্রথমত গত 5 বছরে যে কাজ বুথ ধরে ধরে রাজ্য কমিটির যে গাইডলাইন ছিল সেগুলোকে বাস্তবায়িত করা, সবটা মিলিয়ে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এইখানে সিপিআইএম প্রার্থী জিততে পারবে, এইটা একটা প্রচার প্রপাগান্ডা ইত্যাদি ইত্যাদি র্যালি, এই সমস্ত কিছুতে এটা একটা অংশের মানুষ মনে করেছে যে এখানে তৃণমূলকে হারাতে পারবে সিপিআইএম, তাহলে সিপিআইএম প্রার্থীকে ভোট দিতে হবে। যেটা গোটা রাজ্যে এটা বিজেপির পক্ষে গিয়েছে, গোটা রাজ্যে যেটা বিজেপির পক্ষে, তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। আর একটা হচ্ছে যে ওখানে কাজ করেছে সেটা হচ্ছে যে লোকাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা ডোমকলে বামপন্থী সরকার এবং কমরেড আনিসুর রহমানের হাত ধরে যা হয়েছে 2011 সালের পর থেকে, আর সেই ডেভেলপমেন্ট এই 15 বছরে ডোমকলের মানুষ কিছু চোখে দেখতে পায়। যার ফলে এটা একটা মনে হয়েছে যে ডোমকলের যদি ডেভেলপমেন্ট প্রকৃতপক্ষে করতে হয় তাহলে বামপন্থীদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে, এটা একটা কারণ কাজ করেছে। যার ফলে সব মিলিয়ে আর
আমি তো পার্টির হোল টাইমার, যার ফলে 24 ঘন্টার মধ্যে শুধু রাত্রে যেটুকু শুই, ঘুমাই, বাকি টাইম আমি হচ্ছে যে পার্টির কাজ করি এবং মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলি। সকালে পার্টি অফিসে যাই, টিফিন করে গেলাম, দুপুরে হয়তো যদি প্রোগ্রাম না থাকে বাড়িতে এসে ভাত খাই, তারপরে আবার বেরিয়ে গেলাম, আবার রাত্রি 8টা 9টা 10টা, এই যে পুরোপুরি একদম কন্ট্যাক্ট টাচে থাকা। আর একটা জিনিস হচ্ছে যে কাজ করেছে, যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, যেটা আমি গত মানে 3-4 মাস আগে যেটা কেরালায় গিয়ে সরাসরি ওদের সঙ্গে যোগাযোগ করে আসা এবং ওখানে একটা সংগঠন তৈরি করা, আমাদের ডোমকল বিধানসভার যারা ভোটার আছে পরিযায়ী শ্রমিক, এইটা একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। যা পরিযায়ী শ্রমিক ফেরত এসছে, যদি 100 জন আসে তাহলে 95 জন আমারকে ভোট দিয়েছে এবং আমাদের পার্টির হয়ে ভোট করেছে। এইটা একটা প্লাস হয়েছে এবারে আমাদের। আচ্ছা, ডোমকলে একসময় ছিলেন আনিসুর রহমান, এবার আপনি ভোটে দাঁড়িয়েছেন, উল্টো দিকে তৃণমূল লড়তে পাঠিয়েছে হুমায়ুন কবিরকে। অর্থাৎ ঘরের ছেলের উপরেই তাহলে ডোমকল ভরসা রাখছে। এটা একটা ব্যাপার, ডোমকলের এটা একটা ট্র্যাডিশন, বাইরের কোনো প্রার্থীকে কোনো সময় গ্রহণ করেনি, বহুবার বহু রকম ভাবে চেষ্টা করেছে। একটা সময় গত টানা 47 বছর আমরা তো ওই সিট জিতেছিলাম, 77 সাল থেকে 21 সালে হারলাম। তো তার মাঝে ওই 47 বছরের মাঝে অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে, বাইরে থেকে প্রার্থী নিয়ে যাওয়া হয়েছে, কংগ্রেস করেছে চেষ্টা, তারপরে তৃণমূল কংগ্রেস জোট করে তারপরে বাইরে থেকে প্রার্থী নিয়ে গেছে, কিন্তু কখনোই বাইরের প্রার্থীকে ডোমকলের মানুষ অ্যাকসেপ্ট করেনি বা গ্রহণ করেনি। এটা একটা কারণ ছিল অবশ্য। আচ্ছা, নির্বাচন এলে একটা কথা প্রবল প্রচলিত ছিল, ডোমকল মানেই বোমকল। সেই পরিচয়টাকে পরিবর্তন করবেন কি করে? কি পরিকল্পনা? পরিবর্তন হয়েছে অনেকটা। এখন আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে, মানে গোটা রাজ্যের মধ্যে একটা সময় সবচাইতে পিছিয়ে পড়া ব্লক যদি ছিল তো সেটা ডোমকল ছিল। পিছিয়ে পড়া শিক্ষা দীক্ষা থেকে সবকিছুর থেকে, যার ফলে গরিব মানুষের সংখ্যা ব্যাপক বেশি ছিল। সেইটা একটা কারণ ছিল যে এইটা একটা। আর বর্ডার এরিয়া হওয়ার কারণে ওখানে ওই ওই যে এপার ওপারের যে ব্যবসা সেইগুলো চলতো। মাঝে কিছু দিন ওই যে 2 নম্বরই কারবারের যে পয়সা সেটা পলিটিক্সে ইনভলভ হতে লাগে এবং মাঝে এটা অস্বীকার করার জায়গায় আমাদের শেষ দিকে এই অ্যান্টিসোশ্যাল এই ধরনের লোকেরা পলিটিক্সটাকে এলাকায় নিয়ন্ত্রণ করতে লেগেছে। যার ফলত হচ্ছে যে কিছু কিছু এলাকায়, এই সব গ্রামে না, কিছু কিছু ডোমকল বিধানসভায় কিছু কিছু এলাকায় এই ধরনের সমস্যা ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাদের সরকারের যে শিক্ষা, ওখানে কলেজ, বিএড কলেজ, হোমিওপ্যাথি কলেজ, ল কলেজ, আনিসুদ্দার হাত ধরে যে সমস্ত শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তাতে কি হলো, লোকাল ছেলেরা পড়াশোনাটার একটা সুযোগ পেলো, হায়ার এডুকেশন সুযোগ পেলো, গার্লস কলেজ হলো। যার ফলে বিগত কয়েক বছর থেকে হচ্ছে যে এই ধরনের প্রবণতা তুলনামূলকভাবে কম আছে। আমি মনে করি যে এটা কেটে যাবে, আর হয়তো এই 5 বছরের মধ্যে সেটা অনেকটাই কেটে যাবে, কারণ ওইসব গ্রাম থেকে এখন ভালো ভালো ছেলেরা নিটে চান্স পাচ্ছে, কেউ ল পড়ছে, কেউ বাইরে অন্যান্য পড়াশোনা করছে, আর বাইরেও থাকছে, তারা তাদের কালচার, কেরালায় থাকছে, ব্যাঙ্গালোরে থাকছে, সেই সব মানুষ এসে নিজেদের পরিবেশটাকে সেইভাবে তৈরি করার চেষ্টা করছে। যার ফলে আশা করি কেটে যাবে, এটা আর থাকবে না। সংখ্যালঘু ভোট সেটা বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলের দিকে গিয়েছিল, ঠিক আছে। এবারের নির্বাচনেও এমন দেখা যায়নি যে সেই ভোট আপনাদের কাছে ফেরত এসেছে, সেটা মালদার ক্ষেত্রেও কিছুটা সত্যি। এই সংখ্যালঘু ভোট আপনাদের দিকে ফেরত আসার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? না না, আপনার কাছে স্ট্যাটিস্টিক্স ভুল আছে। এবারে আমরা অনেকগুলো সিটে ভালো লড়াই করেছি। আপনি জলঙ্গি সিট যদি দেন, আমরা সেকেন্ড হয়েছি। আপনি রানীনগর সিট যদি দেন, তারপরে খড়গ্রাম যদি দেন, আপনি ভগবানগোলা, এইসব সিট, হরিহরপাড়া, তাই সব সিটগুলোতে আমরা 40,000 45,000 করে ভোট পেয়েছি, যে ভোটটা গত এইগুলোতে আমাদের কম ছিল। যার ফলে সেটা ফেরত আসবে অটোমেটিক্যালি। এবারে একটা জায়গা মুর্শিদাবাদে আমাদের এমনি তুলনামূলক যদি গত 5 বছর 10 বছর দেখেন, তাহলে অন্যান্য ভালো শক্তিশালী জেলাগুলোর তুলনায় ভোটের পার্সেন্টেজ মুর্শিদাবাদে বেশি আছে। তো তাহলে সেইটা ছিলই আমাদের একটা বেশ। এবারে যে রাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়েছে তাতে দাঁড়িয়ে আমাদের হারানো জমি পুনরুদ্ধার হবে, এবং সেটা সংখ্যালঘু ভোটের উপর দাঁড়িয়েই হবে, এটা ঘটনা। আর মাঝে একটা যেটা সমস্যা তৈরি হলো সেটা হচ্ছে যে বিজেপি এবার অনেকগুলো সিট পেয়েছে, যার ফলে এই পোলারাইজেশনটাকে আমাদেরকে কাটাতে হবে আগামী দিনে।
যদিও বিজেপি এবার ভোট তো সবটা হিন্দুস্তান হিন্দু পার্টি বলে বিজেপি ভোট পায়নি। বিজেপি ভোট পেয়েছে, অ্যান্টি তৃণমূল ভোটটা বিজেপি এবার সব থেকে বেশি পেয়েছে। মানুষ অল্টারনেটিভ হিসাবে যে তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, সেই হিসাবেই ভোটটা বেশি পেয়েছে, যেটা সামনের দিনে সেটা থাকবে। আচ্ছা, যে আরেকটা প্রসঙ্গ এবারে নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, মুর্শিদাবাদ, যেহেতু আপনি ওই জেলা থেকেই আসছেন, মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর কাজ শুরু করেছিলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দাদা, বাবরি মসজিদ হোক বা যে কোনো মসজিদ হোক, মন্দির হোক, এই রাজনীতি তো বামপন্থী হিসেবে আমরা কখনোই সমর্থন করি না। ধর্ম মানুষের অন্তরের বিষয়, শ্রদ্ধার বিষয়, সেটা এতে থাকাই দরকার। এখন বাবরিটা হঠাৎ করে এত প্রাসঙ্গিক হয়ে গেল, তার কারণ হচ্ছে যে দিল্লিতে বাবরি মসজিদ ভাঙা, তারপরে তাকে কেন্দ্র করে রায় ঘোষণা করা, এবং পরবর্তী ক্ষেত্রে বোঝাই গেল যে এই রায়ের পিছনে বিজেপির একটা বড় চক্রান্ত ছিল। যার ফলে সেটা একটা ভাবাবেগ মানুষের, মুসলিম মানুষের কাছে একটা ভাবাবেগ। কিন্তু আমরা পার্টিগতভাবে কখনোই ধর্ম, মন্দির, মসজিদের রাজনীতি এটা পছন্দ করি না। মন্দির এর আগেও ছিল ভারতবর্ষে, ধর্মচারণ বা মন্দির এগুলো তো আজকের বিষয় না, মসজিদও আজকের বিষয় না। এখনো অনেক জায়গাতেই মসজিদ হচ্ছে, মন্দিরও হচ্ছে নতুন নতুন করে। বলে এটা নিয়ে যে রাজনীতিও করছে সেটা তো পরে প্রমাণিত হয়েছে। বলে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা মন্দির মসজিদের রাজনীতি কখনোই পছন্দ করি না, এবং রাজনীতিতে ধর্ম আসুক এটা আমরা ঘোর বিরোধী। ধর্ম ধর্মের জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। এখানেই মানে একটা প্রশ্ন যে কারণে বারবার চলে আসে, সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের থেকে সমদূরত্বের কথা বলা হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে বিজেপির ধর্মের রাজনীতি, অন্যদিকে তৃণমূলের চুরি, যেটা মানে র্যাম্পেন্ট একটা ব্যাপার, যেটা এখন দেখাও গেছে। আপনি কিভাবে দেখছেন, কোনটা বেশি ভয়ঙ্কর, কোনটা বেশি ক্ষতি করেছে মানুষের? আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? দেখুন, তৃণমূল কংগ্রেস যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে যে প্রথমত ধর্মের রাজনীতিটাকে আমদানি করার কাজটা করেছে তৃণমূল কংগ্রেস, যেটা রাজ্যের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর। এবং বিজেপিকে হাত ধরে নিয়ে আসায়, যেটা আমাদের কমরেড জ্যোতি বসু আগেই বলে গিয়েছিলেন, তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে আসে। তো এটা একটা মানে করেছে তৃণমূল। তার থেকে বড় ক্ষতি করেছে যে সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, মূল্যবোধ, আমাদের রাজ্যের যে সেইগুলোকে তৃণমূল ধ্বংস করে দিচ্ছে। আর একটা জিনিস করেছে সেটা হচ্ছে যে রাজ্য একবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিটাকে এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যার পরিণতি হচ্ছে যে আমাদেরকে আগামী প্রজন্মকে ভুগতে হবে অন্তত 10 থেকে 20 বছর। এই সর্বনাশটা তৃণমূল কংগ্রেস করেছে। আর এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, যেটা আমরা বারবার বলেছি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া, পুরোহিতদের ভাতা দেওয়া, পাল্টা হচ্ছে যে মন্দির করতে যাওয়া, রেড রোডে গিয়ে নামাজ পড়া বা নামাজ পড়ার নামে ভান করা, এগুলোতে কি হয়েছে? আমার মনে হয়েছে যে হিন্দু ধর্মের একটা অংশ যারা সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু তাদের ভাবাবেগে আঘাত লেগেছে, যার পরিণতিতে হচ্ছে যে আরএসএস এর যে জায়গাটা করা, সেইটা পশ্চিমবাংলাতে সুবিধা হয়েছে। আমার যেটুকু মনে হয়েছে ব্যক্তিগতভাবে, এই কাজটা তৃণমূল খুব ক্ষতি করেছে। যেটা আগের রাজ্যের সরকারদের তো আমাদের কোনো মুখ্যমন্ত্রীকে রেড রোডে গিয়ে প্রমাণ করতে হয়নি যে আমি মুসলমান দরদি, জ্যোতি বসুকেও করতে হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যকেও করতে হয়নি। এইটা হয়েছে। আবার এখন যে সরকার যেটা এসছে সেটাও এই যে দেখা যাচ্ছে হয়তো মানে যদি অতিরিক্ত কিছু করে তাহলে সেটাও খারাপ রাজ্যের পক্ষে। তো আমি এটা মনে করি যে তৃণমূল কংগ্রেস সর্বনাশ করেছে। আর বিজেপির বিরুদ্ধে ইডিওলজিক্যাল ফাইট তো আমাদেরকে করতেই হবে, কারণ বিজেপির তো সরাসরি ঘোষিত নীতিই হচ্ছে যে দেশ হিন্দু রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি যা আছে ওদের এজেন্ডা। তো সেটা সর্বভারতীয় ক্ষেত্রে তো আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। সেই কারণে আমাদেরকে কল দিতে হয়েছিল যে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে, যা রাজ্যটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে। তার মানে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এছাড়া তো আপনি বেটার অল্টারনেটিভ ভাবেন কি অপশন ছিল আমাদের কাছে বামপন্থী হিসাবে? যার ফলে এই স্লোগান দিতে হয়েছে। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সরাসরি ফাইট হবে বিজেপির সাথে। আচ্ছা, এই গত 5 বছরে শূন্য শুনতে শুনতে
বামপন্থী কর্মী সমর্থকদের কষ্ট হয়েছে প্রচুর। আপনি সেই হতাশা, সেই কষ্টের জায়গাটা কিছুটা হয়তো লাঘব করেছেন, কিন্তু এই একটা আসন জয়ের পরে যে উচ্ছ্বাস, আপ সেইটা থেকেও কি বেশি কোনো জায়গায় মনে হচ্ছে না যে আরো জেতার জন্য কাজ, সেই দিকে বেশি নজর দেওয়া? আপনি মানে আপনি এই জায়গায় কি বার্তা দেবেন, যে মানে এই এক জয়ের উচ্ছ্বাসটা বেশি হয়ে যাচ্ছে নাকি? দাদা উচ্ছ্বাস কই, সেরকম তো উচ্ছ্বাসের ব্যাপার সোশ্যাল মিডিয়ায় এক টানা না, সেটা হতে পারে হয়তো, কিন্তু সেই স্তরে আমাদের উচ্ছ্বাসে একদম বিশালভাবে বামপন্থীরা এটা কখনোই বিশ্বাস করেন। আমরা জয়ে যেমন বিশাল উচ্ছ্বাস দেখানোটা উচিত না, পরাজয়ে তেমনি হতাশায় ভেঙে পড়া উচিত না। আপনি উচ্ছ্বাস কোথায়? এই যে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন কে করছে? যদি উচ্ছ্বাসেই আমরা ফিরে থাকতাম তাহলে তো সেটা তো আমরা, তা তো নাই। এবং পার্টি নির্দিষ্টভাবে জেলায় জেলায় সেগুলো পরিকল্পনা করা হচ্ছে। সমস্ত জেলাতে যে গরিব মানুষের উপর যে আক্রমণ নেমে আসবে এটা তো স্বাভাবিক। বিজেপি মানে তো প্রো কর্পোরেট দল, যার ফলে আজকে দাঁড়িয়ে হানিমুন পিরিয়ডে কিছু জনকল্যাণমুখী প্রকল্প যা চালু ছিল সেগুলোকেই হয়তো কোথাও টাকা বাড়িয়ে কোথাও করিয়ে এখন কিছুটা প্রশাসনে ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করছে। কিন্তু আফটার অল দেখতে হবে, এটা আজকের এই এক মাসের সিদ্ধান্তেই বিশাল কিছু সন্তুষ্ট হওয়া তো যাবে না, যার ফলে গরিব মানুষের উপর আক্রমণ, গরিব মানুষের উপরে যদি প্রেশার, এটা বাড়বে এবং করতেও হবে যত কথাই বলুক না কেন। কারণ বিজেপি মানেই আদানি আম্বানিদের হাতে বাঁধা, তাহলে তাদের নীতি এখানে প্রয়োগ করবে। স্বাভাবিক আমাদের সেই রকম ভাবে পরিকল্পনা হচ্ছে। একদিকে হচ্ছে যে মানুষের উপর যে আর্থিক সমস্যাগুলো নিয়ে আক্রমণ আসবে তার বিরুদ্ধে লড়াই, অন্যদিকে আমাদের যেটা বাড়তি আর একটা লড়াই সেটা হচ্ছে যে আদর্শগত লড়াই, ভাবধারার লড়াই, বিচারধারার লড়াই, যেটা আরএসএস এর বিচারধারা ভার্সেস বামপন্থী বিচারধারা, দক্ষিণপন্থা ভার্সেস বামপন্থা। এবারে সেই লড়াইয়ের নতুনভাবে প্রস্তুতি আমাদেরকে শুরু করতে হবে। এতদিন যে লড়াইটা ছিল সেই লড়াইয়ের এটা একটা ছিল। আমাদের সামনে লড়াই মানে হচ্ছে যে সবসময় আমাদের পথ আনট্রাভেল পথ, কোনো বাধা ধরা ছকে তো ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন চলবে এরকম কোনো ছক নেই, কোনো দেশেই নেই। আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন তাহলে কোনো দেশের কমিউনিস্ট পার্টি হচ্ছে যে বাধা ধরা গদে চলে আপনাকে সবসময় কমিউনিস্টদের কাছে পথটা হচ্ছে আনট্রাভেল পথ। তাহলে এখন যে নতুন পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী পার্টিকে তৈরি করা, তার কাজ আমরা শুরু করে দিয়েছি অলরেডি। আর তাৎক্ষণিকভাবে যে যে বিপদগুলো আসবে, আক্রমণগুলো আসবে গরিব মানুষের উপরে, তার জন্য লড়াই শুরু হয়েছে। তো দেখছেন তো সতর্ক ঘোষণা করছে। এই যে কাজ শুরু করেছেন সেই কথাটার থেকেই আসি। এই যে এক থেকে 10, 10 থেকে সরকার, এই যদি লক্ষ্য হয় তাহলে বামপন্থীদের আশু কর্তব্য কি? না, আমাদের আশু কর্তব্য একবারে মানে পয়েন্ট ধরে ধরে দেখেন। প্রথমত হচ্ছে যে আমাদের শ্রেণীর লোক যারা, আমাদের যারা প্রকৃত বন্ধু, তাদের কাছ থেকে তো আমরা বিচ্ছিন্ন হয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। সেটা বোঝাই যাচ্ছে ভোটের রেজাল্ট। এখন বিচ্ছিন্ন হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। মানুষের চাওয়া পাওয়া, এই যে পুঁজিবাদী যে অর্থনীতি, সেই অর্থনীতির ক্ষেত্রে মানুষেরকে আগে শোষণ করা, সর্বস্ব কেড়ে নেওয়া, তারপরে হচ্ছে যে আপনাকে সামনে ললিপপের মতো কিছু দেওয়া। এটা হচ্ছে যে আজকে ধান্দার ধনতন্ত্রের এটা হচ্ছে পলিসি রাষ্ট্র পরিচালনা, আর দেখানোর চেষ্টা করা যে আমরা জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা করছি। তো সেইটা হচ্ছে যে আমাদের এখন খুব ধরে ধরে বিধানসভা ধরে ধরে আমাদের যারা শ্রেণী মিত্র, যারা আমাদের সময় এক সময় ছিল গরিব মানুষ, বস্তি এলাকা, একেবারে ক্ষেতমজুর মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, অনেকগুলো কাজের ক্ষেত্র আছে। এখনো মনে করি আমি বামপন্থীদের কাছে পশ্চিমবাংলাতে প্রচুর কাজের ক্ষেত্র আছে, সেগুলোকে খুব ধরে ধরে কাজ করে প্রথমে আমার শ্রেণীর মানুষকে আমার কাছে নিয়ে আসতে হবে। কারণ এটাকেই সব থেকে বেশি টার্গেট করবে এরা, যাতে শ্রমিক এক জায়গায় না হয়। এটাই তো মানে দক্ষিণপন্থা রাজনীতির কৌশল হচ্ছে এটাই, আর সেটাকেই ধর্ম দিয়ে ব্যবহার করছে ধর্ম তো। সেইটা আমাদেরকে এখন খুব ধরে ধরে কাজ করতে হবে। কঠিন, কিন্তু একেবারে অসম্ভব বলে কিছু নেই। এই যে মানুষকে কাছে আনার যে কথাটা আপনি বললেন, একটা কথা রয়েছে যে বামের ভোট রামে গেছে, ঠিক আছে? এই যে নির্বাচনের মধ্যে যে বামের ভোট রামে গেছে কথাটা, এইটা ফিরিয়ে আনার মানে ফিরিয়ে আনা কি গেল, অথবা আগামী দিনে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? একটা বিষয় তো এটা ঘটনা যে একটা অংশের ভোট তো গিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। বিজেপি ভোট এত বাড়লো কোথায়? তো তাহলে সেইটা ফিরিয়ে আনার আমাকে সময় একটু লাগবে, এখনই ছটফট করলে হবে না।
সেটা মানুষ, আর একটা জিনিস হচ্ছে যে মানুষ তার অভিজ্ঞতায় যেটা শেখে সেই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। তো যার ফলে আজকে যে মানুষ মনে করছে যে না হ্যাঁ ঠিক আছে তৃণমূলকে হারাতে বিজেপিকে দরকার ছিল বা বিজেপি পারবে তৃণমূলকে হারাতে, এইটা যে মানুষ ভেবেছে এই ভাবনাকে তো আপনি করতে পারবেন না, কি বলে অসম্মান করতে পারবেন না। মানুষের ভাবনাকে কখনো অসম্মান করা যাবে না, কারণ মানুষ হয়তো কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে অনেক খারাপ জিনিসকে গ্রহণ করে বা হচ্ছে যে অনেক জানছে যে এটা আমাদের সর্বনাশ করতে পারে বা খারাপ করতে পারে, তারপরেও গ্রহণ করতে হয় মানুষকে বাধ্য হয়ে। এবারে সেটা মানুষ সিদ্ধান্ত করেছে যে এবারে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি ঠিক আছে এসছে, সেই মানুষ যে আর আপনার কাছে আসবে না বা ফিরে আসবে না এই ধরনের কোনো ভাবনা অবশ্যই আমাদের রাখা উচিত না। আর আমাদের বৃত্তটাকে আরো বাড়াতে হবে, যেটা পার্টি বারবার, আমাদের পার্টির রাজ্য সেক্রেটারি বারবার বলেছে, এটা পার্টিরও ভাবনা। সেটা এই মুহূর্তে তো আরো ভীষণভাবেই দরকার যে ধর্মনিরপেক্ষ শক্তি, বামপন্থী যা বামফ্রন্ট আছে, তার সাথে আরো বামপন্থী প্রগতিশীল শক্তিগুলো, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন ব্যক্তি আছে, এই ধরনের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করেই এই রাজ্যে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বর্তমানে সেই সমীকরণের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে বৃত্ত বাড়িয়েই আমাদের এই কাজ সম্পূর্ণ করতে পারবো। যে ভরসা এই কারণেই আছে আমার রাজনৈতিক ছাত্র হিসেবে যে এটা পশ্চিমবাংলা, তো সেই ভরসাতেই এগিয়ে যেতে হবে মানুষের কাছে। আর মানুষই তো ইতিহাস রচনা করে। আপনি বিধানসভায় আসার পরে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন, আমরা দেখেছি বিমান বসুর সঙ্গে আপনার দেখা হয়েছিল। জেতার পরে বিমানদা কি বললেন, কোন অ্যাডভাইস? না, বললো যে আমাদের আগেকার দিনে যখন আমরা তো এরকম ব্যাপার তো না, সব দলই কোনো না কোনো সময় শূন্য ছিল, হুম এক ছিল। হুম 34 বছর তো বিজেপি এই রাজ্যে শূন্য ছিল, ত্রিপুরাতে শূন্য ছিল, কেরালাতে শূন্য ছিল, এখনো তো 3 জন আছে। তাহলে কি আছে এটা, তার মানে রাজনীতি শেষ হয়ে গেছে বিজেপির? তা তো হয়নি। এখানে তো 34 বছর শূন্য থাকার পর একজন দিলীপ ঘোষ জিতেছিল, তারপরে শ্রমিক ভট্টাচার্য একজন জিতেছিল। তো সেইটা ব্যাপার না। আমাদের পুরোনো দিনের কথা শোনালো, যখন জ্যোতি বসুরা রেল হকার্স ইউনিয়ন থেকে দাঁড়িয়েছিল এতে থেকে, তখন তো ওইভাবে সেক্টর থেকে যে যে নেতা যেখানে আন্দোলন করতো যে সেক্টরে, সেই সেক্টর থেকেই হতো যে তাদেরকে প্রার্থী করা হতো। তারপরে এইখানে দক্ষিণ 24 পরগনায় একজন লিডার, খুবই বিখ্যাত লিডার ছিল আমাদের, চা বাগানের উত্তরবঙ্গে তাকে কেন্দ্র করে একজন লিডার ছিল, তারা দাঁড়িয়েছিল ভোটে। তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনায় সম্ভবত একজনকে দাঁড় করানো হয়েছিল নেতা। সেই সব গল্পগুলো বললো, আর বলল যে একাই এখন অনেক দায়িত্ব পালন করতে হবে, তো মানুষের সাথে যেভাবে টাচে আছো সেইভাবেই থাকবা, কি ছিল আর কি হলো এই ভাবনা যাতে না আসে। যা বলে বিমানদা যে স্টাইলে যা বলে, সেই সেই সব কথাই আর কিছু পরামর্শ দিয়েছে। একদমই একটা অন্য প্রসঙ্গে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। আপনি কথা মানে ওই তথাকথিত ওই এখনো মাটির গন্ধ লেগে থাকা নেতা, এখনো কখনো নিজের এলাকায় ডোমকলে কোথাও মাঠে নামা হয়, খেলা টেলা, ফুটবল? না না, ফুটবল টুটবল আর হয় না, ও করতে গেলে সর্বনাশ হয়ে যাবে, কারণ অনেকদিন ধরে ওইসব চর্চা নেই, ওসব করতেও যায় না। এমনি মাঠে বলতে গেলে আমার তো সত্যি কথা বলতে গেলে এমনি মাঠে আবাদ আছে, সেই সব মাঠে যাই আমি সকালে কোনোদিন সময় পেলে। এখন একটু খুবই বিজি শিডিউল হয়ে গেছে, খুব মুশকিল হয়ে গেছে যাওয়া, মাঝে খুবই যাইনি, মাঝে কদিন গিয়েছিলাম এইরকম। তাছাড়া ওই মানে অন্যভাবে মাঠে নেমে এখন তো অসুবিধা হয়েছে, বাই চান্স পায়েটাই লাগলে সমস্যা, দৌড়াদৌড়ি তো নেই। মাঠে না হয় নামা হলো না, কিন্তু বিশ্বকাপ ফুটবল তো আসছে, পর্দায় চোখ হ্যাঁ, থাকবে কি? ওটা দেখি দেখি, তবে আমার যেটা ওই সব খেলা দেখি না, ওই ব্রাজিল আর্জেন্টিনা এই দুটো দলের খেলা হলে, মানে ওদের যেদিন যেদিন খেলা থাকে সেদিন দেখি। মুস্তাফিজুর রহমান কার সমর্থক, ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। ব্রাজিল, একদম সোজা সাপটা উত্তর, ব্রাজিল। আচ্ছা, আমার একদম শেষের দিকে চলে এসেছে। আমার যেটা জানার সেটা হচ্ছে, বিধানসভায় আপনি গিয়েছিলেন শপথ নেওয়ার সময়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো? হ্যাঁ, আমাকে শপথ নিয়ে আসার পর হাত মিলালাম, তখন কথা হলো। বললো যে
ভালো লড়াই করেছিস, এখানেও লড়বি, আর চোরদের সাথে মিশবি না, যে দলে আছিস সে দলেই থাকবি। তো আর শঙ্করদা ছিল, শঙ্করদা তো আমাদের প্রাক্তন যুব নেতা, হুম। আগে থেকেই পরিচয় ছিল। তখন আমি জেলা সেক্রেটারি এসএফআই, আর ও তখন শিলিগুড়িতে ডিআইএফআই জেলা সেক্রেটারি। শঙ্করদা বললো, তো হলো সৌজন্য বিনিময়। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 9ই মে সরকার শপথ নিয়েছে, আজকে এই 1 মাসের মুখে সরকারের 1 মাসের কাজকে আপনি 10-এ কত দেবেন? আমি ওইভাবে নাম্বারিং করব না, তবে কিছু কাজ আমার খুব ভালো লেগেছে, এটা অস্বীকার করব না। আর কিছু কাজের আমি বিরোধী, যেমন হতো যে প্রশাসনিক লেভেলে যে ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করছে, সেটা আমার মনে হয়েছে ভালো। কারণ বিরোধী বিধায়কদেরকে যা গত 15 বছর কোনো ধরনের কোনো এতে ডাকা হতো না, সেটাই এই সরকার ডাকছে, এটা একটা পজিটিভ দিক। আবার হতো যে এটার আমি তীব্র বিরোধী, এই যে হুটপাট করে নোটিশ দিয়ে হচ্ছে যে বুলডোজার নিয়ে পৌঁছে যাওয়া, এবং এই যে হকারদের উচ্ছেদ, এটা আমি কখনোই মানতে পারছি না। ঠিক আছে, আমাকে সব করতে হবে, সরকারি আমরাও তো আমাদের সরকারের সময় হকার উচ্ছেদ করেছি, কিন্তু তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই একটু সময় নিয়ে আর কি। তাদেরকে তো গরিব মানুষ, তারা কোথায় যাবে, এটা একটু আমি বলবো যে সরকারকে মানবিক দিক, যেহেতু শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীও জানে, কারণ ও মাটির থেকেই রাজনীতি করে উঠে এসছে, যার ফলে এটা শিখাতে হবে না যে উচ্ছেদ করতে হবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় কোথাও ডেভেলপমেন্টের স্বার্থে আমরা করেছি, তাই তো বিভিন্ন সিটি মল এগুলো তৈরি হয়েছে, আমাদের সময় তো হয়েছে। তো এইটা হচ্ছে যে একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে, এখনই বুলডোজার নিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে যেটা ভাবতে বলবো মানবিক দিক, আমি নেতা হিসেবে আমি দেখা যাচ্ছে বিশাল কনস্ট্রাকশন করেছি, অবৈধভাবে নির্মাণ করেছি, কিন্তু ওখানে যারা বাস করছে তারা তো গরিব মানুষ। তাহলে সেই গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে এই দুটো সিদ্ধান্ত আমার খারাপ লেগেছে। বাকি যেগুলো করছে সেগুলো ঠিক আছে। এখন যেটা যেমন এই যে ধরপাকড়, চোরদেরকে দুর্নীতি, এটা তো প্রচন্ডভাবে ধরা দরকার, আরো প্রচুর আছে। মানে আমি তো এটাকে প্রচন্ড সমর্থন করছি যে ধরুক, যা দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে। সরকারি টাকা নয়ছয় করে যে নিজেদের প্রাসাদ এবং বাড়ি ঘর বিলাসিতা, এটা শাস্তি হওয়া দরকার। এইগুলো এই আর কি মিলেমিশে আছে। কিছু কাজ নিশ্চিতভাবেই সমর্থনযোগ্য। আমরা তো বলেইছি যে আমরা গঠনমূলক বিরোধিতা করব, 1 পাই 100 পাই যাই পাই না কেন, সরকার যেগুলো করবে তার যেগুলো ভালো দিক সেগুলো ভালো, ঠিক আছে, অ্যাকসেপ্ট করবো, আর যেগুলো খারাপ দিক সেগুলো নিয়ে সমালোচনা। ধন্যবাদ। বৃত্ত বাড়ানোর কাজ করতে হবে বামপন্থীদের, ডোমকল থেকে কি সে বৃত্ত বাড়ানোর কাজটা শুরু হবে? মানুষ কি আবার বামপন্থীদের 1 থেকে 10 থেকে হয়তো সরকার করবেন? সেটা আগামী দিনের সময় বলবে। রানাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ালকে সময় দেওয়ার জন্য। ক্যামেরায় রণদীপের সঙ্গে অনুষ্ঠুপ, দেওয়াল, কলকাতা।